সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। সমস্যা এবং সমাধান এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা অবশ্যই একই কথা বলে থাকি যে আপনারা আপনাদের জীবনে চলার পথের একটা সুনির্দিষ্ট পথ পান। বন্ধুরা, একটু ভেবে দেখেন তো, আমরা এগিয়েছি, বিজ্ঞান এগিয়েছে, আমরাও এগিয়েছি। এগোতে গিয়ে কিন্তু আমরা অনেক কিছুকে পিছনে ফেলে এগোচ্ছি। আমাদের কৃষি, আমাদের রুচি, আমাদের শিল্প, আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমরা ভুলে গিয়ে আমরা আরোপিত কিছু সভ্যতাকে নিয়ে ভীষণভাবে মাতামাতি করছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একবারও অন্তত আমরা মনে করি না যে কি হারিয়ে ফেলছি। আজকে আমরা পাশ্চাত্য সভ্যতার গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে তাকে নিয়ে ভীষণ আনন্দিত হচ্ছি, কিন্তু আবার আজকে এই যুগেও কিন্তু আমরা দেখেছি যে ইউনেস্কো থেকে বলা হয়েছে বৈদিক মন্ত্র হচ্ছে ঐতিহ্যমণ্ডিত। বিদেশিরাও কিন্তু আমাদের পুরাণের, আমাদের বেদের নানান ব্যাখ্যা নিয়ে আর রিসার্চ করছেন, আলোচনা করছেন। এমনকি অ্যাব্রডে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেদের নানান দিককেও পড়ানো হচ্ছে, আমাদের কাছে তথ্য আসছে। তার মানে আমরা কিন্তু নিজেদের ঐতিহ্যটাকে ভুলে যাচ্ছি, যে ঐতিহ্য বিশ্বের অন্যান্য সবকিছুর সঙ্গে একা জোঝার দাবি রাখে, পাল্লা দিয়ে চলার দাবি রাখে। আর এই যে জায়গাটি, ঠিক এই জায়গা থেকেই ধরার চেষ্টা করছেন তিনি হলেন আমাদের আজকের অনুষ্ঠানের সেই জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষ তান্ত্রিক, বাস্তুতত্ত্ববিদ, সংখ্যাতত্ত্ববিদ, নামতত্ত্ববিদ, সর্বোপরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রী দেবদাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে আসার জন্য। শ্রী দেবদাস মানে জ্যোতিষের নানান বিষয়ে আলোচনা। শ্রী দেবদাস মানে আমরা এই বেদের যে ভালো দিক, পজিটিভ দিকগুলো, বেদ পুরোটাই ভালো, কিন্তু সেটা আমাদের জানা নেই। আমরা মানে সবকিছুর সঙ্গে সবকিছুকে গুলিয়ে ফেলি। আমাদের মধ্যে থেকে সমস্ত জড়তা, জটিলতাকে দূর করে একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার জন্যই শ্রী দেবদাস আমাদের সঙ্গে দীর্ঘ বেশ কিছুক্ষণ সময় কাটান। এই যে তিনি সূক্ষ্মভাবে বুঝিয়ে দেন, আমাদের বিষয়টাকে একদম সুন্দরভাবে মনের মধ্যে গেঁথে দেন, এর জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। বন্ধুরা, আমি একটু জানিয়ে দিই, আপনারা আমাদের সঙ্গে 22118092 এবং 93-তে। আর শ্রী দেবদাস মানেই কিন্তু শুধুমাত্র জ্যোতিষ, শুধুমাত্র তন্ত্র সাধনা নয়। শ্রী দেবদাস মানে একেবারে আপনার আমার বন্ধু। তিনি ধুলায় নেমে আর্তের সেবা পর্যন্ত করেন। তিনি আমাদের দেখিয়েছেন যে বিবেকানন্দের যে কথা আমরা অক্ষরে পড়েছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ঠিক সেই কথাটিকে কাজে রূপান্তরিত করেছেন তিনি হলেন শ্রী দেবদাস। আজকে দরিদ্র মানুষের সেবায় তিনি শুধু ঘরে নিজেকে আটকে রাখেননি, বেরিয়ে এসেছেন রাস্তায়, বেরিয়ে এসে দাঁড়িয়েছেন আপনার আমার পাশে। শ্রী দেবদাসকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। তনুশ্রী, তোমাকে এবং তার সাথে সাথে সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময় শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি, সমস্যা এবং সমাধান। আমরা একটু একটু করে তাকে বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি কাজের উদ্দেশ্য। তিনি আমাদেরকে একটা সুস্থ সুন্দর পথ পাতলে দেওয়ার জন্যই আমাদের সঙ্গে এতটা সময় দিচ্ছেন। আর আমি যে অ্যাওয়ার্ডের কথা বললাম, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2005 ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে দেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2005 দেওয়া হয়েছে। তার ঝলক আমরা আগামী সপ্তাহে দেখব। তবে শ্রী দেবদাস মানে বিশদে আলোচনা, সুতরাং রুদ্রাক্ষের শিক্ষা নিয়ে আলোচনা। অবশ্যই। তাহলে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্রেডিশন তথা জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আলোচনা করতে করতে আমি প্রবেশ করেছিলাম নক্ষত্র এই সাবজেক্টটিতে, এবং তারও ভিতরে আমি আলোচনা শুরু করেছিলাম যে এই নক্ষত্রের বলাবল সম্পর্কে আলোচনার ক্ষেত্রে যে প্রাকৃতিক সম্পদ রুদ্রাক্ষ আমাদের জীবনে কি সুফল প্রদান করে থাকে, এবং শিক্ষা ক্ষেত্রে আমাদের সমস্ত বাধা বিপত্তিকে কিভাবে আমরা রুদ্রাক্ষর মাধ্যমে প্রশমিত করতে পারি, সে বিষয়ে আমি আলোচনাকে আরো আগে এগিয়ে নিয়ে যাব। ভক্তগণ, যারা তোমরা এখনো পর্যন্ত তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখোনি, তোমরা অবশ্যভাবে
মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। আমি আলোচনা করব গ্রহ সন্নিবেশ অনুযায়ী, এবং তার সাথে সাথে যারা তোমরা 22118092 বা 22118093 তে লাইন পাচ্ছ না, তোমরা অবশ্যভাবে শুনতে থাকবে এবং নোট করে নেবে। এগুলি তোমাদের জীবনে সমস্যা থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে। আমি আলোচনা শুরু করছি, কিন্তু অবশ্যভাবেই জন্মকুণ্ডলী খুলে বসবার আগে তোমাদের হতে পারে দেবদাসবাবু, আমরা শহরের শিক্ষিত মানুষ, গ্রহরাই জীবনে আমাদের প্রভাব বিস্তার করে বা গ্রহরাই জীবনে কথা বলে ওঠে, এমন কথা আমরা কি জন্য বিশ্বাস করব? আমরা যে যেরকম কাজ করব, আমরা সেরকম সুফল লাভ করতে পারবো। আমরা জানবো, আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব টেলিফোনে কে রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যালো, আপনার দুজনকে নমস্কার। কে বলছেন? আমি সল্টলেক থেকে সুদীপ্তা মুখার্জি। সুদীপ্তা বলুন। আমার এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে। আমি বাইরে থাকি এমনিতে, আচ্ছা। আমি যখনই আসি তখনই দেখি এটা। থ্যাংক ইউ। আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। বোনের নাম? দীপান্বিতা সেন। দীপান্বিতা সেন। ডেট অফ বার্থ? ওর 31/1/78 31/1/1978। সময়টা? 3:35 AM রাঁচিতে। 3:35 AM, মানে 3:35 রাতের বেলা। হ্যাঁ। আচ্ছা, প্লেস? প্লেস হচ্ছে রাঁচি। আচ্ছা আচ্ছা মা, তাহলে তুমি আমাকে বলো, 31শে জানুয়ারি 1978 অর্থাৎ সোমবার দিন রাত্রিবেলা 12টার পরে জন্ম, কিন্তু মঙ্গলবারের সূর্য তখনও ওঠেনি। না। তাহলে মা, ওর কি তুলা রাশি এবং ধনু লগ্ন? হ্যাঁ। তুলা রাশি, ধনু লগ্ন। আমি যদি এখানে চকটিকে একটু উপস্থাপন করি, সেটিকে দেখে তুমি কি বলতে পারবে? হ্যাঁ। তুমি বলতে পারবে মা। আমি এখানে চকটিকে একটু উপস্থাপন করছি, এবং সেই সময়ের মধ্যে তুমি আমাকে বলে ফেলবে তোমার ফোন নাম্বার। 2321 2321 8126। 8126। ঠিক আছে। তাহলে মা, আমি এখানে ওর ছকটিকে একে উপস্থাপন করছি, সেটাকে দেখে তুমি আমাকে বলবে। তাহলে ওর এখানে যেটি গ্রহ অবস্থান আছে, তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে কি মা ছকটি তোমার কাছে আছে? আছে বলছো তুমি। আমি এখানে ওর ছকটিকে উপস্থাপন করছি। তাহলে আপনার প্রশ্নটা একটু বলবেন দিদি? ওর বিবাহ আর চাকরি নিয়ে। বিবাহ এবং চাকরি ব্যাপার নিয়ে আপনার প্রশ্ন রয়েছে। আচ্ছা মা, তুমি বলবে যে ওর এই ঘরে কোনো গ্রহ নেই? না। এবং এই ঘরেও কোনো গ্রহ নেই? না। এখানে আছে বৃহস্পতি আর মঙ্গলও লেখা আছে। মা, মঙ্গল এই ঘরে হবে না, মঙ্গলটা এই ঘরে হবে। ও আচ্ছা। তাহলে তোমার ওখানে যে জন্মকুণ্ডলী আছে সেটি কিন্তু মা ভুল আছে। আচ্ছা। এবং এখানে আছে শনি, হ্যাঁ। এখানে আছে রাহু, হ্যাঁ। এখানে আছে চন্দ্র, হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই। না। এখানে আছে লগ্ন বুধ। খালি লগ্ন লেখা আছে। তাহলে মা, বুধ আছে কোথায়? বুধ আছে, বুধ রবি রবি বুধ। না মা, ওখানে কিন্তু বুধেরও অবস্থান ভুল হয়েছে। এবার মঙ্গল বুধ দুটোর অবস্থান ভুল রয়েছে ওনার ছকে। এখানে হবে রবি এবং শুক্র। আচ্ছা। এবং তোমার জন্মকুণ্ডলীতে আছে এখানে রবি শুক্র বুধ। হ্যাঁ হ্যাঁ। বুধটা কিন্তু এখানে ধনুর ঘরে হবে। আচ্ছা, ঠিক আছে। এবং তার পরের ঘরে কোনো গ্রহ নেই। না। এবং এখানে আছে কেতু। হ্যাঁ। তাহলে মা, তোমার মূল প্রশ্ন হচ্ছে যে বিবাহ সম্পর্কে, হ্যাঁ। এবং তোমার তার পরবর্তী প্রশ্ন যে ওর জীবিকা জীবন সম্পর্কে। হ্যাঁ। এবং মা, মঙ্গল এবং বুধের অবস্থানও আমি তোমাকে বলে দিচ্ছি। মঙ্গল এই ঘরে আছে 4°37'8" এবং মঙ্গল এখানে পুষ্যা নক্ষত্রে আছে। এবং এই ঘরে বুধ আছে, বুধ আছে ওখানে 29°16' এবং 23" বুধ ওখানে উত্তরসারা অর্থাৎ 21 নম্বর নক্ষত্রে আছে। মা, তোমার ওর বিবাহ বিষয়ে কি প্রশ্ন আছে বলবে? হ্যাঁ, ওর অ্যাকচুয়ালি বিবাহ এক জায়গায় আমরা ঠিক করলাম, এমনি লাভ ম্যারেজই বলতে মানে লাভ হয়, কিন্তু এই কয়েকদিন ধরে দেখছি মানে ছেলেটাকে আমাদের খুব একটা ভালো লাগছে না। মানে তোমরা দেখছো যে বিবাহ যেখানে স্থির হয়েছিল সেই জায়গাতে বিবাহ দিলে ওর ভবিষ্যৎ জীবনে কিছু সমস্যা দেখা দেবে, এরকম তোমরা শঙ্কা করছো।
হ্যাঁ। এবং আর কি আছে তোমার কাছে? আর ওর ক্যারিয়ার নিয়ে, চাকরি। ঠিক আছে মা, আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, শরীরটা যদি বলে দাও খুব আচ্ছা ভালো। মা অবশ্যই শুনতে থাকুন, ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা শুরু করব ওর বিবাহিত জীবন সম্পর্কে। কি জন্য বিবাহ ঠিক হয়েও এখন একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছে তার ভবিষ্যৎ জীবন। শুধুমাত্র সেই মায়ের জীবন সম্পর্কেই আমরা জানবো না ভক্তগণ, আমরা জানবো আমাদের সকলের জীবন সম্পর্কে। যাদের তোমাদের বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন আছে, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, এবং আমরা রিসার্চের মাধ্যমে দেখেও নেব যে মঙ্গল এখানে নয়, মঙ্গল এখানেই হবে। দেখো যে আমাদের যার যেখানে লগ্ন লেখা থাকে সেখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘর থেকে বিচার করতে হয় বিবাহ এবং বিবাহিত জীবন। কিন্তু এখানে আছে বৃহস্পতি আর দেবদাস বাবু। আপনি বা আপনাদের বৈদিক ট্র্যাডিশন বলে থাকে যে 7 নম্বরে বৃহস্পতি অত্যন্ত শুভ, তা বিবাহ এবং বিবাহিত জীবনের পক্ষেও অত্যন্ত শুভ। তাহলে এই ক্ষেত্রে কেন সমস্যা দেখা দিচ্ছে? এবং দ্বিতীয়ত মঙ্গল থেকে বিচার করতে হয় বিবাহ এবং বিবাহিত জীবন। যারা তোমরা অনবরত হাতে হ্যান্ডসেটটি নিয়ে ডায়াল করে চলেছ, ডায়াল করবে অবশ্যই, কিন্তু আলোচনাটা শুনে নাও এবং তোমাদের জন্মকুণ্ডলী মিলিয়ে নাও, যেন ছেলে বা মেয়েকে বিবাহ দেবার পরে তোমরা সমস্যা দ্বারা আক্রান্ত না হয়ে পড়ো। তাহলে যে দেখো এখানে আছে বৃহস্পতি, তবু সেই বৃহস্পতি এখানে নিষ্ফল। কেন এই বৃহস্পতি এখানে নিষ্ফল? কারণ যে এই যেখানে বৃহস্পতি আছে এখান থেকে 1 2 3 4 5 6 7 এখানে আছে বুধ। এই বুধের দৃষ্টি এসে বৃহস্পতির উপর পড়ছে এবং বৃহস্পতির দৃষ্টি বুধের উপর পড়ে বৃহস্পতি এবং বুধের উভয়ের গুণাগুণ নষ্ট হয়েছে। এটি হলো বুধ বৃহস্পতি ধননাশ যোগ। শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু ক্ষেত্র বিনিময় হয়েছে, যে এখানে বুধ গিয়েছে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি এসেছে বুধের ঘরে। কিন্তু এরা শত্রু গ্রহ, যেহেতু এদের মধ্যে শত্রুতার সম্পর্ক, সেহেতু এই ক্ষেত্র বিনিময় যোগ শুভ ফল প্রদান করতে পারবে না। শুধুমাত্র তাই নয়, এবার আমরা রিসার্চের মাধ্যমে দেখে নেব যে মঙ্গল এখানে হবে কি এখানে। যদি মঙ্গল এখানে হতো তাহলে এখানে গুরু মঙ্গল যোগ সৃষ্টি হতো। গুরু অর্থাৎ বৃহস্পতি আর মঙ্গল অর্থাৎ মঙ্গল গ্রহ, এবং মঙ্গল তাহলে নিচস্থ হতো না। কিন্তু ভক্তগণ, যদি এই গুরু মঙ্গল যোগ থাকতো তাহলে কিন্তু একটা সম্পর্ক সৃষ্টি হয়ে এভাবে তাতে ছেদ আসতো না। কিন্তু তার বাস্তব জীবন বলছে যে ছেদ এসেছে। এই কথা আমি বলিনি, মা তার টেলিফোন নাম্বার দিয়ে আমাদেরকে জানিয়েছে। আর মঙ্গল এখানে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 অষ্টমে, একেতে অষ্টমে গ্রহ থাকা শুভ নয়। তার মধ্যে মঙ্গল এখানে শনি নক্ষত্রে নিচস্থ এবং সে বৃহস্পতি থেকে ছেড়ে গিয়েছে। বৃহস্পতি আর মঙ্গল একসাথে নেই, সেই জন্যই তার জীবনে এই সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং মা অবশ্যভাবে ওর জীবনে শুভ উন্নতির জন্য এবং ওর শুভ বিবাহ এবং বিবাহিত জীবনের জন্য তুমি এই বুধ বৃহস্পতি ধননাশ যোগ এবং মঙ্গলের প্রতিকার করবে। কারণ মঙ্গল থেকে বিবাহিত জীবনে সুখ শান্তি, বিয়ে হয়ে যাওয়াটাই কিন্তু শেষ কথা নয়, তারপরে সুখে শান্তিতে সেই বিবাহিত জীবনকে অতিবাহিত করা এক অত্যন্ত বড় বিষয়। সেই জন্য অবশ্যভাবে মা তুমি অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। ওর বাদবাকি যে অবস্থান আছে তাতে ও কর্মজীবনে উন্নতি করতে পারবে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ সম্পর্কে আমরা আলোচনা করব, যে রুদ্রাক্ষ বিষয়, যে আমাদের মানব জীবনে রুদ্রাক্ষ শিক্ষা ক্ষেত্রে কিভাবে শুভ ফল প্রদান করে থাকে। কিন্তু শহরের শিক্ষিত মানুষ হিসেবে আলোচনা শুনতে যাওয়ার আগেই বা জন্মকুণ্ডলী খুলে বের করবার আগেই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দেবদাস বাবু গ্রহরা কি জীবনে শেষ কথা বলে? গ্রহদের কি ধরনের প্রভাব আছে আমাদের জীবনে? আমরা জানবো বিশ্লেষণ ধর্মী মনের মানুষ হিসেবে এক একটি বিষয়কে বিশ্লেষণের দ্বারা আমরা গ্রহণ বা বর্জন করব।
যখন আমরা বিজ্ঞান পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে অঙ্কুরোদ্গম, একটি বীজ থেকে অঙ্কুর কি কি শর্তে আসতে পারে সেগুলো আমরা পড়েছিলাম। যে আলো দরকার, দরকার বাতাস, দরকার জল, মাটি ইত্যাদি। আমরা দুখানা বীজকে দুটি পৃথক পৃথক জায়গাতে স্থাপন করেছিলাম। একটি বীজকে আমরা সমস্ত কিছু প্রদান করেছিলাম। আমি টেকনিশিয়ান ভক্তদের বলছি যে তোমরা এটাকে একটু জুম করে তোমরা উপস্থাপন করবে যে আমরা সেই ক্ষেত্রে একটি বীজকে আমরা মাটি দিয়েছিলাম, জল দিয়েছিলাম, আমরা তাকে বাতাস দিয়েছিলাম, কিন্তু সূর্য আলোক দেইনি। এবং অপর একটি বীজকে আমরা মাটি, জল, বাতাস এবং সূর্য আলোক সবকিছু প্রদান করেছিলাম। তার ফলে আমরা কয়েকদিন পরে কি দেখেছিলাম, যেই বীজটি সূর্যালোক পেয়েছিল সেই বীজটি অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে সফল হয়েছিল এবং এই বীজটি সফল হয়নি। তখন আমরা সিদ্ধান্তে এলাম যে সূর্যালোক অঙ্কুরোদ্গমের জন্য একান্তভাবে প্রয়োজন। ঠিক একই জীবন, একই ঘটনা ঘটে থাকে আমাদের মানব জীবনে। দুটি শিশু, ধরো দুই ভাই বা দুই বোন বা একই পরিবারের ভাই বোন, দুজনকে সমান শিক্ষা, দুজনকে সমান পোশাক, দুজনকে সমান খাদ্য এবং দুইজনকে সমান বাসস্থান এবং সমান স্কুল এবং শিক্ষক, সমস্ত কিছু সমান দেওয়া সত্ত্বেও দুটি শিশু বা দুই ভাই বা দুই ভাই বোন সমাজের একই জায়গাতে পৌঁছতে পারে না বা সমান সফলতা পায় না, দুজনকে সমস্ত কিছু সমান দেওয়া সত্ত্বেও। তখন বিশ্লেষণধর্মী মনের মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি জন্য দুজনের সমান সফলতা পেল না? তার কারণ সে সূর্যালোক বা সেই গ্রহ শক্তি, যা আমাদের জন্মকুণ্ডলী থেকে আমরা জানতে পারি যে দুটি ভাই বা দুটি বোন সবকিছু সমান পেলেও তাদের গ্রহ সন্নিবেশ, তাদের জন্মকুণ্ডলী গ্রহ শক্তি সমান নেই। আর সমান নেই বলেই তারা জীবনে সমান সফলতা লাভ করতে পারে না। তাহলে বাদ বাকি সবকিছু তো তারা সমানই পেয়েছে, তাহলে কমটা কিসের? এই কমটাই খুঁজতে হবে আমাদের 12 ঘরের জন্মকুণ্ডলীতে, যে কি কম বা বেশি আছে আমাদের জীবনে। যদি গ্রহ শক্তি প্রভাব বিস্তার না করত, তাহলে দুটি শিশুকে সমান সুযোগ সুবিধা দিলে দুজনেরই সমাজের সমান জায়গাতে উঠে আসা উচিত, কিন্তু বাস্তব কথা তা বলে না বা বাস্তবে তা ঘটে না। তাই আমরা অবশ্যভাবে অনুসন্ধান করব আমাদের 12 ঘরের জন্মকুণ্ডলীতে যে কি আমাদের ঠিক আছে বা কি আমাদের বেশি আছে এবং কি আমাদের কম আছে। ভক্তগণ, আমি আলোচনা শুরু করছিলাম রুদ্রাক্ষ সম্পর্কে। আজকে আমি তোমাদের কাছে বলবো যে শিক্ষা ক্ষেত্রে কমুখী রুদ্রাক্ষ আমাদের সুফল প্রদান করবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষর কথা, এবং তার মধ্যে আমি তোমাদের 3 মুখী রুদ্রাক্ষর কথা বলেছিলাম, যার নাম হলো অগ্নি। অগ্নি কেন নাম হয়েছে আর আমরা জানবো যে এটি আমাদের শিক্ষা ক্ষেত্রে প্রয়োজন কি না। অগ্নি কি জন্য নাম হয়েছে? অগ্নি যা সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে, আর এই রুদ্রাক্ষ আমাদের মানব জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে। এবং শুধুমাত্র নয়, আমাদের জীবনে 3টি ছন্দ রয়েছে, আর এই রুদ্রাক্ষর 3টি মুখ রয়েছে। কি সেই ছন্দ? সেই ছন্দ হলো সৃষ্টি, স্থিতি এবং লয়। সৃষ্টি, স্থিতি এবং লয়। কোন একটি বিষয়, কোন একটি বস্তু আগে সৃষ্টি হবে, তারপর দরকার তার প্রতিপালন, এবং যা সৃষ্টি হয়েছে তার লয় এক সময় হবেই অবশ্যম্ভাবী। তাহলে এই যা এক সময় লয় হবেই, তাহলে এই রুদ্রাক্ষ সেদিকে আমাদেরকে কি সুফল দেবে? আমাদের বৈদিক ট্রেডিশনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্রহ্মা হলো সৃষ্টির প্রতীক এবং বিষ্ণু হলো পালনের প্রতীক এবং লয় যার প্রতীক হলো মহাদেব।
তাহলে এই রুদ্রাক্ষ সেদিক থেকে আমাদেরকে কি সুফল দেবে তা আমাদেরকে জানতে হবে। তাহলে কোনো একটা বিষয় সৃষ্টি হলো, সেটাই শেষ কথা নয়। সেই সৃষ্টির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে পালন করা এবং তা লয় হবে। সবার আগে আমরা জানবো লয় সম্পর্কে। যা সৃষ্টি হলো তা এক সময় লয় হবে। তাহলে আমাদের এই রুদ্রাক্ষ কি সুফল দেবে? সেই লয় যেন আমাদের অসময়ে না হয়, তা যেন আমাদের ক্ষেত্রে সমস্যা না নিয়ে আসে। অনেকেরই প্রশ্ন থাকে, আমি একটা চাকরি পাবো তো? তুমি একটি চাকরি পেলে, তার সৃষ্টি হলো, কিন্তু সেখান থেকে যেন তুমি সসম্মানে যেন তুমি অবসর নিতে পারো, তাতে যেন কোনো ছেদ না আসে, সেইটা আমাদের অবশ্যভাবে দেখতে হবে। এই স্বাভাবিক যে লয়, স্বাভাবিক যে অবসর, সেই ছন্দকে সঠিকভাবে বজায় রাখে এই তিনমুখী রুদ্রাক্ষ। অনেকের প্রশ্ন, আমার একটা বাড়ি হবে তো? বাড়ি তোমার হলো, এটা হলো সৃষ্টি। আর সেই বাড়ি একসময় বিনাশ হবে, এটাও সত্য, যে সেই বাড়ির দেওয়ালে একদিন বট অসত্য জায়গা নেবে। কিন্তু সেই বাড়ি যেন কখনো ফায়ার ইনসিডেন্টে নষ্ট না হয়ে যায়, সেই বাড়ি যেন কখনো তোমাকে বাধ্যতামূলক ভাবে বিক্রি না করতে হয়। এই অসময়ে যে লয়, অসময়ে যে পতন, বিপদ বা দুর্ঘটনার মাধ্যমে যে পতন, তাকে রোধ করে এই ত্রিমুখী রুদ্রাক্ষ। আমার একটা গাড়ি হবে তো? গাড়ি তোমার হলো, এটা হলো সৃষ্টি। সেই গাড়ি যেন তুমি আজীবন সঠিকভাবে ব্যবহার করতে পারো, যেন তা অন্য কোনো গাড়ির সাথে দুর্ঘটনা না ঘটায়, যেন তা অন্য কোনো ব্যক্তির সাথে দুর্ঘটনা না ঘটায়, যেন তার অকাল ধ্বংস না হয়, তাকে রোধ করে থাকে এই ত্রিমুখী রুদ্রাক্ষ। তাহলে আমরা কি পেলাম? যে সৃষ্টি এবং লয়ে রিদিম বা ছন্দ যেন প্রাকৃতিক ভাবে আবর্তিত হয়, যেন কোনো দুর্ঘটনা, যেন কোনো সমস্যা তাকে গ্রাস করে, সেদিকে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই তিনমুখী রুদ্রাক্ষ। এইবারে হলো যে তাকে পালন। আমাদের জানতে হবে যে সৃষ্টির পরে যে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের কাছে বাকি থাকছে, সেটা হচ্ছে যে তাকে মেনটেন করা। তাহলে আমরা কি দেখি যে সৃষ্টির পরে পালন করা অত্যন্ত জরুরি। আর সেই পালন যেন তুমি ঠিকভাবে করতে পারো। ইতিপূর্বে আমি তাই নিয়ে অল্প বিস্তর আলোচনা করেছিলাম যে একটি সৃষ্টি, যে তোমার একটি সেলফোন দরকার, সেই সেলফোনটির দাম হলো 5 থেকে 10,000 টাকা। এবার তাকে যদি তুমি পালন করতে চাও তো প্রতি মাসে তোমাকে বিল ভরতে হবে 1,000 টাকা। তাহলে মাত্র যদি তুমি 10 মাস তাকে মেনটেন বা তাকে পালন করো, তাহলে কিন্তু সৃষ্টির দাম আর সেই পালনের মূল্য সমান হয়ে যাচ্ছে। আর তার থেকে যদি তুমি বেশি তাকে পালন করো, তুমি যদি আজীবন তাকে মেনটেন করতে চাও, তাহলে তুমি চিন্তা করো যে সৃষ্টির মূল্য থেকে পালনের মূল্য অত্যন্ত বেশি। সুতরাং এই পালন বা মেনটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি বা সমস্ত ভক্তেরই প্রশ্ন থাকে যে আমার একটা গাড়ি হবে তো? আমি ধরে নিলাম যে একটি গাড়ির দাম হলো 5 লাখ বা 6 লাখ টাকা। আর যদি সেই গাড়ি তোমাকে মেনটেন করতে হয়, আমরা জানবো। তার আগে দেখে নেব টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। শ্রী এবং দেবদাস দুজনকে মা নমস্কার। নমস্কার। কে বলছেন আপনি? হ্যাঁ, আমি বলছি অনুরাধা মুখার্জি, আমার ছেলে তথাগত মুখার্জি। আচ্ছা, আমি ডেট অফ বার্থ 1984, 24th ডিসেম্বর, 24শে ডিসেম্বর 1984, কলকাতা। হ্যাঁ, সময়টা 5টা 31, সকাল না বিকেল? বিকেল।
বিকেল 5:31 কলকাতা। হ্যাঁ। আপনি কোথা থেকে ফোন করছেন অনুরাধা দি? আমি হচ্ছে যে এই 11 নম্বর রথতলা ডাবেল ঘড়িয়া রাস্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্নটা কি বিষয় আর আছে? আমি নম্বরটা বলবো, টেলিফোন নম্বর? হ্যাঁ বলবেন, তার আগে বলুন আপনার প্রশ্ন কি বিষয় আছে। আচ্ছা, আমার ওর ওই মানে কেরিয়ার সংক্রান্ত এবং চাকরি বাকরি, এই এডুকেশন, কর্মজীবন, এইটাই মেন আপনার প্রশ্ন। হ্যাঁ, এইটাই। আপনার টেলিফোন আর নাম্বার বলুন। যেটা সমাজমূলক কাজ তো ভীষণ ভাবেই দেখছি, ভীষণই ভালো লাগছে যে এত মানে উন্নয়নমূলক কাজ যেগুলো খুব সচরাচর আমরা মানে বাইরের কাছ থেকে তো পাই না। সেটাই। উনি যেটা করছেন এতর মধ্যে, মানুষের মধ্যে তো একটু অন্যরকম থাকে, একজনের সাথে আরেকজনের একটু কোথাও পার্থক্য হ্যাঁ, থেকেই সেটা থাকে। ভালো, সত্যিই ভালো, হ্যাঁ। ভালো লাগেও, আমাদের অনুপ্রেরণা যোগায়। আচ্ছা দিদি, আপনি আপনার টেলিফোন নাম্বার বলে হ্যাঁ, ফেলুন। 9831421846 9831421846। ঠিক আছে। আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে পড়াশোনা এবং কেরিয়ার। আচ্ছা মা, আমি যদি ওর ছকটিকে হ্যাঁ, বলতে পারবো। এখানে উপস্থাপন করছি, তুমি সেটি বলতে পারবে। তুমি কি জানো যে বুধ ওর জন্মকুণ্ডলিতে বকরি অবস্থায় আছে? হ্যাঁ, বুধ যে এখানে বকরি আছে তুমি জানো? হ্যাঁ, ষষ্ঠে বুধ আছে। ষষ্ঠে বুধ এবং তা বকরি অবস্থায় আছে। মা, আমি এখানে আলোচনা শুরু করছি, তুমি আমাকে বলবে যে ওর এ ঘরে কোনো গ্রহ নেই। না। এখানে আছে রাহু, হ্যাঁ। এখানে আছে লগ্ন, হ্যাঁ। এবং এখানে গ্রহ নেই, না। এখানে গ্রহ নেই, হ্যাঁ। এখানে গ্রহ নেই, হ্যাঁ। এবং এখানে গ্রহ নেই। হ্যাঁ। এখানে আছে বুধ শনি কেতু, হ্যাঁ। এখানে আছে রবি এবং বৃহস্পতি, হ্যাঁ। এখানে আছে শুক্র চন্দ্র, এবং এখানে আছে মঙ্গল, এবং এ ঘরে কোনো গ্রহ নেই। না। এবং বুধ ওর জন্মকুণ্ডলিতে বকরি অবস্থাতে আছেন। তোমার মা মূল যেটি প্রশ্ন সেটি হলো ওর উচ্চশিক্ষা এবং জীবিকা জীবন সম্পর্কে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি আলোচনা শুরু করছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা করব, এবং ভক্তগণ তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে লগ্ন কোনটা? লগ্ন হলো এটা। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 নম্বর ঘরে আছে রাহু। ভক্তগণ তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। যাদের তোমাদের 12 নম্বর ঘরে রাহু আছে তাদের জন্মস্থান থেকে দূরে ভাগ্যের উন্নতি হবে, বা জন্মস্থান থেকে দূরে ভাগ্যের উন্নতি শুভ হবে। এবারে আমরা জানবো যে ওর জীবনে উন্নতি কিভাবে, কতটা হবে। তাহলে এখানে আছে রাহু এবং এখানে আছে কেতু। 1 2 3 4 5টা ঘরে কোনো গ্রহ নেই। এটি হচ্ছে পূর্ণ কালসর্প যোগ। আর ভক্তগণ, আমি তোমাদেরকে বহুবার বলেছি যে কালসর্প যোগ আমাদের জীবনে, বিশেষত জীবিকা জীবনে উন্নতির ক্ষেত্রে এক অত্যন্ত বড় বাধা, এবং তার সমস্যা দিয়ে থাকে সন্তান জীবনে। এবং শুধুমাত্র তা নয়, এখানে আছে রাহু আর এখানে আছে শনি। এটা সৃষ্টি হয়েছে বাধা বিপত্তি যোগ, যা ওর সব কাজে বাধা বিপত্তি নিয়ে আসবে, এবং বয়সের সাথে সাথে বয়স যত বৃদ্ধি পাবে এই সমস্যাও আরো বেশি বৃদ্ধি পাবে। সেজন্য অবশ্যভাবে তুমি ওর জীবনের ভালো উন্নতির জন্য এখানে পূর্ণ কালসর্প যোগে প্রতিকার করবে। তাহলে ও জীবনে যথেষ্ট ভালো উন্নতি লাভ করতে পারবে। কারণ এই লগ্নের পক্ষে যে গ্রহগুলো শক্তিশালী থাকা একান্তভাবে দরকার, তা এখানে শক্তিশালী রয়েছেন। শুধু সেই পথে নো এন্ট্রি সৃষ্টি করেছেন এই পূর্ণ কালসর্প যোগ। তাহলে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো যে রুদ্রাক্ষ আমাদের শিক্ষা জীবনে কি প্রভাব বিস্তার করবে, বা আমাদের শিক্ষা জীবনে কিভাবে শুভ ফল প্রদান করবে। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো একটি বিষয়কে পালনের কথা। তাহলে যদি একটি গাড়ির দাম হয়ে থাকে 6 লাখ টাকা, তাহলে তাকে মেনটেন করতে তোমাকে প্রতিদিন সেজন্য ডিজেল বা পেট্রোল এবং ড্রাইভার ও অন্যান্য খরচা দিয়ে তোমাকে খরচা করতে হবে 500 থেকে 600 টাকা। তাহলে তুমি চিন্তা করো যে মাত্র কয়েক বছর সেই গাড়িটিকে মেনটেন করতে কিন্তু তোমার সেই গাড়ির দাম
বা সেই সৃষ্টির মূল্য খরচা হয়ে যাবে এবং সমস্ত জীবন তাকে মেনটেন করতে অবশ্যভাবেই তোমার সেই গাড়ির মূল্য বা সৃষ্টির দামের থেকেও অনেক বেশি অর্থ খরচা করতে হবে। সুতরাং অত্যন্ত বড় একটি বিষয় হলো পালন। আর এই যে তিনটে ছন্দ, যে তুমি একটি ফোন কিনলে তাকে যেন তুমি মেনটেন করতে পারো, তুমি একটি গাড়ি কিনলে তুমি তাকে যেন মেনটেন করতে পারো সারা জীবন সঠিকভাবে, এবং তুমি কিছু অর্থ সঞ্চয় করলে সেই সঞ্চয় যেন তোমার নষ্ট না হয়ে যায়। আমাদের জীবনের সমস্ত ছন্দকে সঠিকভাবে বজায় রাখে তিনমুখী রুদ্রাক্ষ। সুতরাং শিক্ষা ক্ষেত্রে এরও প্রভাব রয়েছে। আমাদের আরো জানবার আছে তিনমুখী রুদ্রাক্ষ সম্পর্কে, কিন্তু আমরা খুঁজবো যে শিক্ষা ক্ষেত্রে কতমুখী রুদ্রাক্ষ আমাদের শুভ ফল দেবে। একটা জেনেছি যে তিনমুখী রুদ্রাক্ষ আমাদেরকে শুভ ফল দেবে, জানবো আর কোন মুখী রুদ্রাক্ষ আমাদেরকে শুভ ফল দেবে। তাহলে আমি যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করছিলাম সেটি শিক্ষা ক্ষেত্রে রুদ্রাক্ষ প্রভাব, আর সেক্ষেত্রে আমি তোমাদের কাছে আলোচনা করলাম তিনমুখী রুদ্রাক্ষ নিয়ে অল্প বিস্তর। কিন্তু দেবদাস বাবু, আমাদের মাথাতে এটা কিছুতেই আসছে না যে এই তিনমুখী রুদ্রাক্ষর যে বিশ্লেষণ আপনি করলেন অল্প বিস্তর, তার সাথে শিক্ষার কি সম্পর্ক? কারণ আপনি বলেছেন যে তিনটে ছন্দ বা রিদিমকে তা সচল রাখে, কিন্তু শিক্ষার সাথে কি সম্পর্ক? আমরা শিক্ষার ক্ষেত্রে দেখতে পাই যে কোনো একজন ছাত্র বা ছাত্রী কোনো একটি ট্রেডে 1 বছর লেখাপড়া করবার পরে তারপর ইন্টারেস্ট হারিয়ে ফেললো, সে দিল, ফলে ছেদ ঘটলো তার শিক্ষা জীবনে। সুতরাং এই রিদিমকে, এই ছন্দকে সচল রাখে তিনমুখী রুদ্রাক্ষ, যা এইরকম ছেদ ঘটতে দেয় না। বা আমরা এমন দেখতে পাই যে কোনো একটি ছাত্রছাত্রী সামান্য কিছু নাম্বারের জন্য তার মনোমত ট্রেড পেল না। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে তিনমুখী রুদ্রাক্ষ। এর অনেক মঙ্গলদায়ী প্রভাব আছে, তা আলোচনা করব, কিন্তু এবারে জানবো চারমুখী রুদ্রাক্ষ সম্পর্কে, যে তাকে আমাদের শিক্ষা ক্ষেত্রে শুভ ফল দেবে। চারমুখী রুদ্রাক্ষের নাম হলো ব্রহ্মা, কিন্তু কি জন্য তার নাম ব্রহ্মা হলো জানবো। তোমরা তৈরি থাকবে, খাতা পেন নিয়ে দেখে নেব টেলিফোনে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। আমি বৈদ্যবাড়ি থেকে সোমা মুখার্জি বলছি। হ্যাঁ সোমাদি, কার আমি একটু স্বামীর সম্বন্ধে জানতে চাই। আপনার হাজবেন্ডের নাম? আমার ত্রিদীপ মুখোপাধ্যায়। ত্রিদীপ বাবুর ডেট অফ বার্থ? 9 সেপ্টেম্বর 1954। 9 সেপ্টেম্বর 1954। হ্যাঁ। সময়টা? সকাল 6:37। সকাল 6:37। আর কোথায় হয়েছেন? শ্রীরামপুর। শ্রীরামপুরে। ঠিক আছে দিদি, আপনার প্রশ্নটা বলে ফেলবেন। বলো ব্যবসা জীবনটা, ব্যবসা জীবিকা বলতে ব্যবসা করেন উনি, ভবিষ্যৎ জীবন। হ্যাঁ, বাকি জীবন আর সন্তান স্থান। সন্তান। মা তুমি বলবে যে 9 সেপ্টেম্বর 1954 সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং মা তার কি মকর রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন? হ্যাঁ হ্যাঁ। আমি যদি এখানে ছকটিকে উপস্থাপন করি সেটি দেখে কি তুমি বলতে পারবে? হ্যাঁ, বলতে পারো। তুমি বলতে পারবে, অর্থাৎ এই মুহূর্তে তোমার কাছে ছকটি আছে। হ্যাঁ। আচ্ছা মা, আমি এখানে সে বিষয়ে আলোচনা করছি, আর তুমি আমাকে বলে ফেলবে যে তোমার ফোন নাম্বার। ফোন নাম্বার 632 632। মা তার আগে হবে একটা 2। হ্যাঁ 2632 2010 2010। ঠিক আছে। তাহলে মা এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। তাহলে এখানে যেটি গ্রহ অবস্থান আছে, এই ঘরে কোনো গ্রহ নেই না, এখানেও কোনো গ্রহ নেই। এখানে আছে বৃহস্পতি এবং কেতু। হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই না, এখানে আছে রবি। হ্যাঁ রবি। এবং এখানে আছে লগ্ন বুধ। হ্যাঁ। এখানে আছে শুক্র শনি। হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই। এখানে আছে মঙ্গল রাহু। হ্যাঁ। এবং এখানে আছে চন্দ্র। হ্যাঁ। এবং এখানে কোনো গ্রহ নেই, এখানেও কোনো গ্রহ নেই। তাহলে তোমার মূল প্রশ্ন যে ব্যবসা জীবন সম্পর্কে এবং তোমার প্রশ্ন সন্তান স্থান সম্পর্কে। মা আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। ধন্যবাদ দিদি। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, লগ্ন হলো এটা,
আমাদের যার যেখানে লগ্ন লেখা থাকে সেখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘর থেকে বিচার করতে হয় ব্যবসা। আর এখানে 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, এই ঘরটার মালিক হলো কে? বৃহস্পতি। সেই বৃহস্পতি এখানে রয়েছে বৃহস্পতি এবং কেতু, অর্থাৎ তার উল্টো দিকে আছে মঙ্গল এবং রাহু। আর এখানে কেতু থাকলে রাহু এখানে থাকবেই, অর্থাৎ রাহু দৃষ্টি এসে বৃহস্পতির উপর পড়ে, এটি হলো গুরু চণ্ডালিকা দোষ। এবং মঙ্গল এবং রাহু হলো ছন্ন ছাড়া যোগ, যেটি তার জীবিকা জীবনে ছেদ ঘটাবে একাধিকবার। এবং শুধুমাত্র তাই নয়, বৃহস্পতি থেকে সন্তান এবং বৃহস্পতি থেকে ধন শক্তি বিচার করা হয়ে থাকে। মা এই জন্মকুণ্ডলিতে রয়েছে আংশিক কাল সর্প যোগ। এখানে রাহু, এখানে কেতু, 1 2 3 4 5 এই 5টি ঘরের মধ্যে একমাত্র চন্দ্র আছেন, অন্য কোন গ্রহ নেই। এটি হলো আংশিক কাল সর্প যোগ। এবং তার সাথে সন্তান কারক গ্রহ বৃহস্পতি এখানে রাহু দ্বারা আক্রান্ত। সুতরাং এই কালসর্প যোগ এবং এই গুরু চণ্ডালিকা দোষের খারাপ প্রভাব জীবনে পড়বার আগে অবশ্যভাবে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবেন। এবং তার সাথে ছন্ন ছাড়া যোগ তো রয়েছে। এক্ষেত্রে এই রাহুর এই প্রভাবকে প্রশমিত করতে পারলে একটি শুভ যোগের ফলাফল লাভ করা যাবে, তা হলো বৃহস্পতি এবং মঙ্গল, গুরু মঙ্গল যোগ, যা এখানে অ্যাক্টিভেট হলে এই ছকের উৎকর্ষতা এবং জীবনের উৎকর্ষতা অনেক অনেক বৃদ্ধি পাবে। তাহলে আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে এই চারমুখী রুদ্রাক্ষ, তার নাম ব্রহ্মা হলো কেন? তাহলে যে রুদ্রাক্ষর 4টে মুখ রয়েছে এবং আমাদের বৈদিক ট্র্যাডিশনে ব্রহ্মার যে মূর্তি তাতেও কিন্তু 4টি মাথা রয়েছে এবং তার 4 হাতে রয়েছে 4টি বেদ। সমস্ত বেদের জ্ঞান যিনি আত্মস্থ করেছেন, যে যার মধ্যে রয়েছে জ্ঞানের পিপাসা এবং তার বহিঃপ্রকাশ, সেই ব্রহ্মা। আর এখানে এই চারমুখী রুদ্রাক্ষর নামকরণ করা হয়েছে ব্রহ্মা, কারণ তা আমাদেরকে জ্ঞান সঞ্চয়, জ্ঞান অন্বেষণ এবং জ্ঞানের প্রয়োগ সর্বদিকেই আমাদেরকে সুফল প্রদান করে থাকে। আমরা জানবো এই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে, যে তা আমাদের কিভাবে শুভ ফল প্রদান করে থাকে। এই রুদ্রাক্ষ নাম হলো ব্রহ্মা। মনের ক্রিয়াকলাপের উপর এই শ্রেণী রুদ্রাক্ষ ভীষণভাবে শুভ ফল প্রদান করে থাকে। ভক্তগণ, তোমরা নোট করবে মনের ক্রিয়াকলাপের উপর। এই মনের ক্রিয়াকলাপের নিচে তোমরা লাল কালি দিয়ে আন্ডারলাইন করবে, তা আমাদের কাজে লাগবে বিশ্লেষণের ক্ষেত্রে। এবং আমাদের অনিদ্রা, আমাদের দুশ্চিন্তা এবং আমাদের বিষাদময়তা, মানসিক অস্থিরতা, স্মৃতিশক্তি যদি আমরা হারাতে শুরু করি ইত্যাদির ক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। আমাদের মানসিক যাবতীয় অস্থিরতাকে দূর করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। এবং সেটি আমাদের মনের খিটখিটে স্বভাবকে দূর করে। আমরা দেখতে পাই যে অনেকে তাকে দূর করে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি এবং সঠিক সময়ে স্মৃতিচারণের ক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। এবং তার সাথে সাথে হচ্ছে কর্মতৎপরতা। লিখবো, হোমওয়ার্কটা আজ না হয় কালকেই করব। এই যে করছি করব ভাব, এই করছি করব ভাব থেকে আমাদেরকে বের করে এনে আমাদেরকে কর্মচঞ্চল করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। এবং তার সাথে সাথে লিখবার ক্ষমতা এবং বলবার ক্ষমতা। ভক্তগণ, আমি তোমাদেরকে বহুবার বলেছি যে বলবার ক্ষমতা আমাদেরকে প্রদান করে থাকে কে?
রুদ্রাক্ষ বিষয়ে আলোচনা করবার আগে আমি তা তোমাদের বহুবার বলেছি যে বুধ গ্রহ আমাদেরকে স্পিকিং পাওয়ার দিয়ে থাকে এবং লিখবার ক্ষমতা আমাদেরকে দিয়ে থাকে বুধ গ্রহ। আর এই রুদ্রাক্ষ ধারণের ফলে আমাদের জন্মকুণ্ডলিতে যদি কোন রকম দ্বিতীয় ঘর বা বুধ গ্রহের দুর্বলতা থাকে তাকে দূর করে এই চারমুখী রুদ্রাক্ষ, কারণ সেকেন্ড হাউস থেকে বিচার করতে হয় স্পিকিং পাওয়ার। এবং শুধুমাত্র তাই নয়, সঠিক সময়ে স্মৃতিচারণ, সঠিক সময়ে সঠিক বিষয়টা মনে পড়া অত্যন্ত জরুরি আমাদের শিক্ষা জীবন এবং কর্মজীবনের জন্য। আর সেক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। এটি এক গ্রহ সন্নিবেশ আমাদের জীবনে আমাদেরকে অত্যন্ত তৃষ্ণার্ত করে থাকে। সেই গ্রহ সন্নিবেশ সম্পর্কে আমরা আলোচনা করব। যদি আমাদের জন্মকুণ্ডলিতে কোথাও এই ধরনের গ্রহ সন্নিবেশ সৃষ্টি হয়, ভক্তগণ যারা তোমরা এখনো পর্যন্ত জন্মকুণ্ডলী খুলে দেখনি, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী 1970 নাগাদ যাদের জন্ম, তাদের জন্মকুণ্ডলীতে এই ধরনের গ্রহ সন্নিবেশ আছে। তাদের শনি এখানে নিচস্থ অবস্থাতে আছে, এখানে বৃহস্পতি আর এখানে চন্দ্র। এটি মানুষকে তৃষ্ণার্ত করে থাকে, এটি মানুষকে তৃষ্ণার্ত করে থাকে এবং মানুষকে সজল করে থাকে। দেবদাসবাবু কি বলছেন আপনি? একবার আপনি বলছেন যে মানুষকে তৃষ্ণার্ত করে থাকে, আবার আপনি সাথে সাথে বলছেন যে মানুষকে সজল করে থাকে। পাগল হয়েছেন আপনি? কি বলতে চাইছে আমাদের বৈদিক ট্র্যাডিশন? জীবনে সমস্ত কিছু না পাওয়ার জন্য বা সময় মতো না পাওয়ার জন্য, কারণ শনি মানেই হচ্ছে বিলম্ব। যারা তোমরা এখনো পর্যন্ত নোট করনি, তোমরা নোট করে নাও, শনি গ্রহের একটি নেচার হলো বিলম্ব, দেরি করানো, দেরিতে প্রদান করা। তাই জীবনে তোমার যে স্বপ্নগুলো রয়ে গিয়েছে, হোক তা শিক্ষা, হোক তা কর্ম, হোক তা অর্থ, হোক তা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, হোক তা সন্তান লাভ বা সন্তানের মধ্যে সন্তানের সাথে তোমার সুসম্পর্ক, হোক তা গৃহ, হোক তা ঋণ, যা কিছু হোক, হোক তা তোমার কোনো প্রমোশন বা তোমার ন্যায্য প্রাপ্তি, তা তোমার থেকে দেবে, বিলম্ব করিয়ে দেবে এই শনি এবং হচ্ছে চন্দ্র। এটি হলো বিষয, এটি মানুষকে তৃষ্ণার্ত করে থাকে। দেবদাসবাবু অপরদিকে আপনি বলেছেন সজল, সে শব্দের অর্থ কি? বৃহস্পতি এবং হচ্ছে চন্দ্র এখানে মানুষকে সমৃদ্ধি প্রদান করে থাকে এবং চন্দ্র হচ্ছে জলজ গ্রহ আর শনি হচ্ছে শুষ্ক গ্রহ। শনি তোমার মধ্যে না পাওয়া হতাশা এবং পিপাসা নিয়ে আসবে, আর চন্দ্র হলো সজল গ্রহ, সেটি হলো জলজ গ্রহ এবং তা বৃহস্পতির সাথে মিলে সেটি তোমাকে সজল করবে। অর্থাৎ জীবনের অবস্থাটা কিরকম হবে? আমাদের বৈদিক শাস্ত্রকারগণ কি বলতে চেয়েছেন? একদিকে তারা বলছেন যে তৃষ্ণার্ত, অপরদিকে তারা বলছেন সজল। আমাদের চোখ যখন তৃষ্ণার্ত হয়ে পড়ে, আমাদের চোখ যখন আমাদের প্রিয়জনকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়ে, আমাদের চোখ যখন আমাদের সন্তানকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়ে, আমাদের চোখ যখন আমাদের প্রিয়জনের সুস্থতা দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়ে, সেই সময় আমাদের চোখ থাকে তৃষ্ণার্ত। কিন্তু সেই তৃষ্ণা আমাদের চোখকে সজল করে, সাথে থাকে চোখে অশ্রুবিন্দু। ঠিক একই ঘটনা ঘটে আমাদের জীবনে। যদি এই ধরনের গ্রহ সন্নিবেশ তোমার জন্মকুণ্ডলিতে সৃষ্টি হয়,
তাহলে না পাওয়ার জন্য অথবা সময় মতো না পাওয়ার জন্য দেবদাসবাবু আপনি সময় মতো কেন ব্যবহার করছেন? কারণ লগ্ন ভেদে তোমার জীবনে ফলাফল পাল্টে যাবে এবং গ্রহের ডিগ্রি মিনিট এবং নক্ষত্র ভেদে তোমার জীবনে ফলাফল পাল্টে যাবে, কিন্তু ফলাফল অবশ্যরূপে তাই আসবে সময় মতো না পাওয়া বা জীবনে পাওয়ার জন্য সজল অস্ত্র তোমাকে ফেলতে হবে। তা শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে জীবনের কর্মজীবন, সন্তান জীবন থেকে শুরু করে গৃহ জমি সমস্ত ক্ষেত্রে, আর সেক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে কে? এই চারমুখী রুদ্রাক্ষ। তার কারণ আমাদের শাস্ত্রকারগণ প্রথমেই বলেছেন যে মনের বিষয়, আর মন মানেই হচ্ছে চন্দ্র। মনের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে হচ্ছে চন্দ্র। যুগে যুগে দেখা গিয়েছে যে চন্দ্র আমাদের জন্ম কুণ্ডলিতে খারাপ অবস্থাতে থাকলে আমরা মানসিক দিক থেকে অবসাদগ্রস্ত বা সমস্যাগ্রস্ত হয়ে পড়ি। আমরা জানবো এই চারমুখী প্রাকৃতিক সম্পদ রুদ্রাক্ষ সম্পর্কে। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম যে মনে যাবতীয় কারকতার উপর তা প্রভাব বিস্তার করে এবং আমাদের স্মৃতিশক্তি, অস্থিরতা, যা আমাদের শিক্ষা ক্ষেত্রে একান্ত ভাবেই দরকার। ঠিক তোমার দরকার ছিল যে স্মৃতিচারণ সঠিকভাবে করবা, কিন্তু তুমি সময় মতো সেটাকে করতে পারলে না, বা তুমি প্রচুর রিড করো কিন্তু তুমি মেমোরি তোমার শক্তিশালী নয়, তুমি তাকে স্মৃতিতে ধরে রাখতে পারো না। আর এই ক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। তাহলে আমরা এটা পেলাম যে তিনমুখী রুদ্রাক্ষ আমাদের জীবনে ছন্দকে সঠিকভাবে সচল রাখে। যদিও শুধু শিক্ষা নিয়ে আলোচনা করছি, এই এক একটি রুদ্রাক্ষ সম্পর্কে শাস্ত্রে এক প্রাকৃতিক সম্পদ হিসেবে আমি অনেক আলোচনা করব। তাহলে আমরা কি দেখছি যে হ্যাঁ, যে শিক্ষা ক্ষেত্রে এগুলোই আমাদের সমস্যা দেয়। আমরা কি করি? আমরা পরীক্ষা হলে সবকিছু লিখে ফেলি, আর লিখে ফেলবার পরে এইটুকু আমাদের মাথাতে থাকে না, বা বহু ছাত্রছাত্রীর থাকে না, যে সেটা আমাকে দেখে নিতে হবে যে আমি কিছু ভুল করলাম কিনা, কোনো স্পেলিং বা কোনো কিছু আমি ভুল করলাম কিনা। সেটাকে দেখা হয় না, দেখার অভ্যাস থাকে না, বা সে ভুলে যায়। শিক্ষা ক্ষেত্রে এক অতীব বড় সমস্যা। আরেকটি কি সমস্যা? অনেক পাতা তুমি লিখে ফেলে, যে পেজ নম্বর 14, 15, 16 হয়ে গিয়েছে, আর সেই পেজগুলোকে তুমি সিরিয়াল ওয়াইজ পিন করলে না। ফলে পরীক্ষক তোমার খাতাটি দেখতে গিয়ে বিরক্ত হলেন এবং তিনি তোমাকে তোমার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করতে বাধ্য হলেন। বঞ্চিত করলেন বলবো না, কারণ তুমি সঠিকভাবে সেই পাতাগুলোকে শ্রেণীবদ্ধ না করবার জন্য তার ধৈর্য এবং সময় দুই নষ্ট হয়েছে। ফলে তুমি ভালো অ্যান্সার করেও তুমি ভালো মার্কস করতে পারলে না। এই ধরনের সমস্যাগুলো আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের ভীষণভাবে পীড়িত করে থাকে। এবং তার সাথে সাথে আমাদের অনিদ্রা, এই কাল খুব একটি ইম্পর্টেন্ট এক্সাম, কাল আমার একটি ফাংশন আছে, কাল আমার একটি মিটিং আছে ইত্যাদির জন্য আমাদের আগের দিন রাত্রিবেলা অনিদ্রা আমাদেরকে ঘিরে ধরে, যা হওয়া উচিত নয়। আর এই অনিদ্রা তোমাকে ঘিরে ধরতে ধরতে তুমি সারা রাত ঘুমোলে না, আর যখন তুমি সেই এক্সাম হলে গিয়েছো, যখন তুমি ইন্টারভিউতে গিয়েছো, সেই সময় ক্লান্তি তোমাকে ঘিরে ধরছে। এহেন সমস্যা দ্বারা আমরা আক্রান্ত। আর এহেন সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করতে পারে আমাদের প্রাকৃতিক সম্পদ চারমুখী রুদ্রাক্ষ। শুধুমাত্র তাই নয়, এরপরে যেটা দেখতে পাওয়া যায়, আমাদের কিছু স্বভাব থাকে, কিছু খিটখিটে স্বভাব। যেমন তুমি বাড়ি থেকে বেরিয়েছো, আর সেক্ষেত্রে তুমি বাড়ি থেকে পরীক্ষার হলে যেতে যেতে তোমার মনে হচ্ছে যে আজকে যদি আমি এই ব্যাগটা না এনে ওই ব্যাগটা নিয়ে আসতাম,
তাহলে আমার আরেকটু বেশি ভালো হতো। এই ধরনের কিছু সমস্যা যা দ্বারা সকলে আক্রান্ত নয়, কিন্তু তোমাদের পরিবারে যারা আক্রান্ত, তাহলে তোমরা বুঝতে পারছো যে এ কি ধরনের এক বড় সমস্যা। এই ধরনের সমস্যা গুলো থেকে, আমাদের মানসিক অস্থিরতা গুলো থেকে, মানসিক বিকার গুলো থেকে আমাদেরকে মুক্ত করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। আমরা জানবো আরো অনেক কিছু এই চারমুখী রুদ্রাক্ষ সম্পর্কে, কিন্তু তার আগে আমরা যেটা জানবো যে এই রুদ্রাক্ষকে আমরা ব্যবহার কি করে করব। সকলের ক্ষেত্রে কি একইভাবে এই রুদ্রাক্ষকে ব্যবহার করতে হবে, সেটা আমরা জানবো। এবং শুধুমাত্র তাই নয়, আমরা তার সাথে সাথে জানবো যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে কি এই রুদ্রাক্ষ ব্যবহার এক, সেটাও আমরা জানি। তাহলে আমাদের শাস্ত্রে, বৈদিক ট্রেডিশনে বিভিন্ন ভাবে একে ব্যবহারের উপায় রয়েছে। পুরুষ এবং নারী তার জন্মকুণ্ডলী অনুযায়ী তার ব্যবহারের নিয়ম আলাদা। এবং শুধুমাত্র তাই নয়, তার সাথে কিছু শর্ত রয়েছে। যেমন তুমি এই মুহূর্তে দেখছো CTVN1, আর তা তোমার সামনে ভেসে উঠেছে কিছু শর্তের মাধ্যমে। কি শর্ত দিতে যাব? আমি আমার বাড়িতে টিভিটি অন করেছি আর ভেসে উঠেছে CTVN1 7, 8 বা 9 স্ক্রল করে। শুধুমাত্র তাই নয়, সেই টিভির সাথে তোমাকে যুক্ত করতে হয়েছে তোমার কেবল লাইনকে, এবং সেই টিভির সাথে তোমাকে যুক্ত করতে হয়েছে বাল লাইনকে। ঠিক সেই রকম এই রুদ্রাক্ষকে কিন্তু শুধুমাত্র ধারণ করলে হবে না। যেমন তোমার বাড়িতে শুধুমাত্র টিভি সেটটি নিয়ে এলেই তুমি কিন্তু CTVN1 দেখতে পাচ্ছ না, তার সাথে অবশ্য রূপে তোমার দরকার হলো কেবল লাইন, অবশ্য রূপে দরকার হলো পাওয়ার লাইন। ঠিক সেই রকম এই রুদ্রাক্ষকে শুধুমাত্র তোমার ঘরে নিয়ে এলে বা শুধুমাত্র ধারণ করলে হবে না, অবশ্যভাবে তাকে যুক্ত করতে হবে তোমার সাথে, এবং তাকে যুক্ত করতে হবে সেই পরম ঈশ্বরের সাথে। সেজন্য তোমার অবশ্যভাবে দরকার অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা, অন্যথায় কিন্তু এই রুদ্রাক্ষ ধারণে তোমার ক্ষতি পর্যন্ত হওয়া স্বাভাবিক। এবারে যেটি বিষয় যে আমরা জানবো যে এই চারমুখী রুদ্রাক্ষ আমাদের আর কি কি ক্ষেত্রে শুভ ফল প্রদান করে থাকে। এই যে চারমুখী রুদ্রাক্ষ, তা আমাদের জ্ঞানের অন্বেষণের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আমরা কি দেখি যে কিছু স্টুডেন্টের যে আমার এগুলো শুধুমাত্র আমার স্যার বলে দিয়েছেন, আমি এগুলোই পড়ব, এর বাইরে কিছু আসবে না, অর্থাৎ তার শর্টকাট করার একটা প্রবণতা। তার একটি কথা আছে, শর্টকাট মেক কাট শর্ট ইওর লাইফ। কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে তোমার মধ্যে জ্ঞানের পিপাসা বাড়বে। শুধুমাত্র যে তুমি সাজেশনকে ফলো করবে তা না, সাজেশন ফলো করে তুমি একটি ব্রাইট মার্কশিট তৈরি করতে পারবে। কিন্তু জ্ঞান অন্বেষণের নেশা যদি তোমার মধ্যে থাকে, তাহলে শুধুমাত্র ওই 3 ঘন্টার পরীক্ষা নয়, জীবনের সমস্ত পরীক্ষাতে তুমি অবশ্য রূপে উত্তীর্ণ হতে পারবে। শুধুমাত্র তাই নয়, এরপরে আমরা কি দেখি যে আমাদের ধৈর্যটা খুব কমে যায়। কোনো কিছু পড়বার পরে, 1, 2, 3 পাতা পড়বার পরে, হ্যাঁ ব্যাপারটা বুঝে নিয়েছে বলে আমরা সেই বইটিকে দূরে সরিয়ে দেই। আর এই চারমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে শুধুমাত্র শিক্ষা জীবন তো কি, বা শুধুমাত্র কর্ম জীবন তো কি, তুমি অবসর গ্রহণের পরেও বিভিন্ন লাইব্রেরি বা বিভিন্ন জ্ঞান কেন্দ্রে অন্বেষণ করে বেড়াবে তোমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করবার জন্য। এই চারমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে আমাদের লিখবার ক্ষমতা বৃদ্ধি পায়। শুধুমাত্র তাই নয়, এই চারমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে আমরা আমাদের মানসিক পরিস্থিতি, আমার মনের সমস্ত বিষয়কে
তুমি তোমার মনের সমস্ত বিষয়কে যথাযথ ভাষা এবং সময়ের মাধ্যমে তা উপস্থাপন করতে পারো। আমরা কি দেখি যে কোন এক ব্যক্তি, তা হতে পারে কোন নেতা বা নেত্রী, রাজনৈতিক মহলের, হতে পারেন কোন শিক্ষা প্রতিষ্ঠান, হতে পারে কোন ধর্মীয় ব্যক্তিত্ব বা কোন ধর্মীয় প্রতিষ্ঠান, তারা আমাদের শহরে ব্রিগেড বা অন্য কোন জায়গাতে সভা ডাকে। আর আমরা কি দেখি যে কোন এক ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও তার সভাতে কিন্তু লোক ভিড় করে না। তার যে স্পিকিং পাওয়ার, তাকে মানুষ নেয় না। অর্থাৎ সে তার মনের সমস্ত ভাবকে অপরের কাছে পৌঁছে দেবার জন্য যে বাক্যবান তার দরকার, তা তার কাছে নেই, কিন্তু জ্ঞান আছে। আর এই চারমুখী রুদ্রাক্ষ তোমাকে দেবে স্পিকিং পাওয়ার। তা শুধুমাত্র একটি ভাষাতে নয়, একই ভাষাতে তুমি হবে দক্ষ। এবং শুধুমাত্র তাই নয়, তোমার মনের সমস্ত ভাবকে তুমি অপরের কাছে সঠিক সময় এবং সঠিক ভাষার মধ্যে পৌঁছে দিতে পারবে। এই চারমুখী রুদ্রাক্ষ, যা আমাদের শিক্ষা ক্ষেত্রে একান্ত ভাবে দরকার, যার নাম হলো ব্রহ্মা। ব্রহ্মা মানে জ্ঞানের প্রতীক, যার কাছে আছে 4টি বেদের জ্ঞান। হ্যাঁ শ্রী দেবদাস, আমাদের হাতে কিন্তু আজকে আর সময় নেই, সুতরাং আজকে এই অবধি আলোচনা আমাদের থাকুক। এবার আমরা জেনে নেবো আপনার কাছ থেকে মানুষ কোথায় গেলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে আমি জানিয়ে দিই, আপনাদের টেলিভিশনে কিন্তু শ্রী দেবদাসের সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করার একটা পার্সোনাল নাম্বার গেছে, নিশ্চয়ই আপনি নিয়েছেন, তবুও শুনে নেবো ওনার চেম্বারগুলি। আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 035365280027। আরও একবার বলছি, 035365280027, এবং আরও একটি নাম্বার 9733175546, 9733175546। আজকে তাহলে এই পর্যন্তই আমাদের থাকুক। আগামী শনিবার দিন আমরা সিটিভিএন চ্যানেলেই আবার দুপুর 12টায় হাজির হব আপনাদের সামনে ঠিক এই অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকুন। আর আপনাদের একটা সুসংবাদ জানিয়ে দিই যে ইন্টারন্যাশনাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2005 পেয়েছেন শ্রী দেবদাস। এটা দিয়েছেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার সোসাইটির পক্ষ থেকে তিনি পেয়েছেন। সুতরাং আগামী সপ্তাহে নিশ্চয়ই তার ঝলক আমরা দেখতে পাবো। এই আবেদন জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।